জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইউনূসের বিরুদ্ধে সেনা প্রদানের গোপন চাল। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে জানালো ইরান। আরও জানাবো মুন্সিগঞ্জে সাংবাদিকের উপর হামলা। এদিকে মাধবদীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ৮। সব শেষে জানিয়ে দিব ওয়াশিংটনে আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা। এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইউনূসের বিরুদ্ধে সেনা প্রদানের গোপন চাল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেনা প্রধানের একটি গোপন কৌশলের খবর রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলছে। সাম্প্রতিক বৈঠক ও সিদ্ধান্তের পর্দার আড়ালে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যা নিয়ে নানা মহলে জোর আলোচনা চলছে। গোয়েন্দা সূত্রের দাবি, সেনাপ্রধান ইউনূসের জনপ্রিয়তা এবং ছাত্র আন্দোলনের প্রতি তার বাড়তি গ্রহণযোগ্যতাকে রাজনৈতিক সমীকরণের ঝুঁকি হিসেবে দেখছেন। তাই পরোক্ষভাবে তার অবস্থান দুর্বল করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার উদ্যোগ চলছে। এরই অংশ হিসেবে বিভিন্ন মহলকে ব্যবহার করে ইউনূসের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ও প্রশাসনিক অদক্ষতার ইস্যুতে জনমত তৈরি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ভেতরের কিছু অংশ নাকি এই কৌশলে সম্পৃক্ত। প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডক্টর ইউনূসকে সামনে রেখে যে সংস্কারপন্থী ধারা তৈরি হয়েছে তা অনেক শক্তিশালী মহলের স্বার্থে আঘাত করছে। তাই তাকে দুর্বল করার চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সেনা প্রদানের এই গোপন চাল আসলে ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। একজন বিশ্লেষক মন্তব্য করেন, ইউনূস ছাত্র আন্দোলনের আস্থা অর্জন করেছেন আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্য। এই অবস্থায় তাকে এককভাবে শক্তিশালী হতে দেওয়া সেনা নেতৃত্বের জন্য ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। তবে আওয়ামী লীগের অবশিষ্ট নেতারা এ প্রসঙ্গে ভিন্ন সুর তুলছেন। তারা মনে করেন ইউনূসের জনপ্রিয়তা সামরিক এবং তিনি দীর্ঘমেয়াদে জনসমর্থন ধরে রাখতে পারবেন না। বিএনপি শিবিরের নেতারা আবার বলছেন, ইউনূসের বিরুদ্ধে যে কোনো চাল রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলবে। আন্তর্জাতিক মহলও এ বিষয়ে সতর্ক নজর রাখছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউনূসকে সংস্কারপন্থী নেতৃত্ব হিসেবে সমর্থন দিচ্ছে। তাই তার বিরুদ্ধে চালানো যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে জানালো ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, ইসরায়েলের এই হামলা মোকাবেলার জন্য ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি। আজ সোমবার এসব কথা বলেন রেজা আরেফ। গত জুন মাসে টানা 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান। ইসরায়েলের এই হামলায় ইরানের পরমাণু স্থাপনা, সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা সহ হাজারের বেশি মানুষ। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে। প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাতিও। গতকাল রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ। গত জুনে সংঘাত বন্ধের পর থেকেই কিন্তু ইরানকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হুমকি দিয়ে বলা হয়েছে, তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবার চালু করে তাহলে দেশটির পরমাণু স্থাপনাগুলোয় আবার হামলা চালাবে তারা। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। পরমাণু অস্ত্র তৈরি করতে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। মুন্সিগঞ্জে সাংবাদিকের উপর হামলা। মুন্সিগঞ্জের গজারিয়ায় দৈনিক
জায়জায় দিন ও এশিয়ান টিভির সাংবাদিক কামরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটছে। সোমবার বিকেল 5:15টার দিকে উপজেলার ভবেরচর স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে, এতে তিনি গুরুতর আহত হন। সাংবাদিক কামরুল ইসলাম সাংবাদিক জসিম উদ্দিনের ছোট ভাই ও মৃত সুনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কামরুল ইসলাম জানান, তিনি ভবেরচর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর সিএনজি থেকে নামার সাথে সাথে 10 থেকে 12 জন সন্ত্রাসী তাকে টেনে হিঁচড়ে এলোপাতাড়ি মারধর করে। লোহার রড, কাঠের ঢাসা ও লাঠি দিয়ে তার শরীর ও পায়ে বেধড়ক আঘাত করতে থাকে। এতে তার হাড় ভেঙে গুরুতর জখম হয়। কামরুল ইসলাম অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থ যোগান ও হত্যাচেষ্টা সহ একাধিক মামলার আসামি হারুন শিকদারের নেতৃত্বাধীন পেটুয়া বাহিনী এ হামলা চালায়। মাধবদীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 8। পাকিজা গ্রুপের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ এবং 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়েছে। সোমবার এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। এর আগে রোববার সন্ধ্যা রাতে শুরু হয়ে রাত 12:30টা পর্যন্ত 5দোনা মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও 5দোনা মোড়ের যাতায়াতে সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের 5 আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। ওই ঘটনায় 5দোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম নিহত হয়। আবার তারা ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যা রাতে স্থানীয় পাকিজা গ্রুপের ঝুট নিয়ে মোসাদ্দেকের এক কর্মীর উপর হামলা চালায় লালু মেম্বারের লোকজন। এতেই ক্ষিপ্ত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সন্ধ্যা রাত থেকে দফায় দফায় সংঘর্ষে 2 গ্রুপের অন্তত 8 জন আহত হয়। একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং 2 গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। মাঝখানে পুলিশ অবস্থান নেয়। দীর্ঘ সময় ঢাকা সিলেট মহাসড়কও বন্ধ থাকে। ওয়াশিংটনে আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউসে বৈঠকের আগে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে ইউরোপীয় নেতারা। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিওর স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন। ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডের শীর্ষ নেতাদেরও এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে হতে যাওয়া এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে, আমরা এর আগে কখনো একসাথে এতজন ইউরোপীয় নেতাকে একসাথে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়। যুক্তরাষ্ট্র সময় দুপুর 1টার দিকে শুরু হতে যাওয়া ওই বৈঠকের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্টের সাথে ভলোদিমির জেলেনস্কি প্রস্তুতিমূলক বৈঠক করছেন বলেও জানা গেছে। ওয়াশিংটনে যখন এই বৈঠকের প্রস্তুতি চলছে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনেও কথা বলেছেন। অন্যদিকে এই সময়ে ইউক্রেনের কয়েকটি জায়গায় রাশিয়ার হামলায় অন্তত 7 জন মারা গেছে বলে জানা গেছে।